তোমার কি মনে হয় ছোট মামা আমাকে তোমার জন্য পছন্দ করবে না? করতে পারে, আবার নাও করতে পারে। তবে আপনার থেকে ডক্টর আকাশ এই ব্যাপারে অনেকটা এগিয়ে আছে। কিভাবে? ছোট মামা কিন্তু ডক্টর আকাশের সাথে তোমার বিয়ের ব্যাপারে রাজি না। আমি আমার বাবাকে চিনি। আমি আমার বাবার চোখ দেখে সব বুঝতে পারি। আমাদের বাড়িতে ডক্টর আকাশকে সবচেয়ে বেশি পছন্দ করে বাবা। আর ঠিক এই জন্যই তুমি ডক্টর আকাশকে পছন্দ করো? হ্যাঁ। হ্যাঁটা বলতে তোমার মুখে একটু আটকালো না? সেটার কি কোনো দরকার আছে? ডক্টর আকাশকে পছন্দ না করার কি আছে? আমি তো বলিনি আমি ওনাকে ভালোবাসি, তবে আমি ওনাকে পছন্দ করি। কাউকেই তোমার পছন্দ করার দরকার নেই। তুমি আমাকেই পছন্দ করবে, আমাকেই ভালোবাসবে। মুক্তি প্রেমকে ভেঙচি কাটলো। ঠিক আছে, মনে করেন আমি আপনাকে ভালোবাসলাম, আর এটাও মনে করেন ডক্টর আকাশের সাথে আমার বিয়ে হয়ে গেল, তখন আমি কি করব? এটা কখনো হবে না। আমি মনে করতে বলেছি। বললাম না, এরকমটা আমি স্বপ্নেও মনে আনবো না, আর তুমিও আনবে না। আমার কাছে মনে হয় ঠিক এটাই হবে। মুক্তি, দেখো, আমি যে তোমাকে ভালোবাসি সেটা কেউ জানে না। জানলে নিশ্চয়ই সবার মত পরিবর্তন হবে। জানলেও খুব একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আর আমার বিয়ের ব্যাপারে সবার থেকে আমার বাবার মতামতই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। নানু আমাকে কথা দিয়েছে, নানু সবটা সামলে নিবে। দিলারা বেগমের কথা শুনে মুক্তি অবাক হয়ে বলল, মানে কি? আপনি আবার দাদিকে সবকিছু বলে দেননি তো? হ্যাঁ, আমি নানুকে সব কিছু বলে দিয়েছি। মুক্তির সঙ্গে সঙ্গে দোলনা থেকে উঠে দাঁড়িয়ে গেল। প্রেম ও মুক্তির সঙ্গে দাঁড়িয়ে গেল। কি হয়েছে? কেন করলেন এটা? একদিন তো নানুকে জানাতেই হতো, তাহলে এখন জানালে সমস্যা কোথায়? আর তাছাড়া নানুকে না বললে আরোহীর ব্যাপারটা আমি হ্যান্ডেল করতে পারতাম না। মুক্তি ক্ষিপ্ত কণ্ঠে বলল, সেটা একান্ত আপনার সমস্যা, আমার না। মুক্তি, নানু আমার আর তোমার দুজনেরই গার্জিয়ান। নানুর আমাদের সম্পর্কের কথা জানার অধিকার আছে। যেখানে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিতেই পারছি না, সেখানে কিভাবে আপনি বলছেন আমাদের মধ্যে সম্পর্ক আছে? আর কিভাবে আপনি এই মিথ্যে সম্পর্কের কথা দাদিকে বলতে পারলেন? তুমি কেন এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছো না? তোমার কিসের ভয়? আকাশের সাথে তোমার যদি বিয়ে হয়ে যায় সেই ভয়? মুক্তি, আমি বেঁচে থাকতে সেটা কখনো হতে দিব না, কখনোই না। আমি আপনার সাথে আর কোনো কথাই বলতে চাই না। এই কথা বলে মুক্তি ছাদের দরজা খুলে দৌড়ে নিচে চলে গেল। প্রেম অবাক হয়ে মুক্তির যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওই রাতের পর থেকে একই বাড়িতে থেকেও মুক্তি প্রেমের সাথে একেবারেই কথা বলে না। প্রেম ফোন করলেও মুক্তি তার ফোন রিসিভ করে না। প্রেম কথা বলতে চাইলেও সে তাকে ইগনোর করে। মুক্তি প্রেমকে ইগনোর করা প্রেমের একটুও ভালো লাগছে না। কিছুদিন পর শরীফ চৌধুরী আর তার মেয়ে ইমা এলো প্রেমের বাড়িতে। বাড়ির সবাই শরীফ চৌধুরীকে দেখে অবাক হয়ে গেলেন। রুনা বেগম শরীফ চৌধুরীকে অনেক আদর আপ্যায়ন করলেন। শরীফ চৌধুরী আর রুনা বেগম ড্রয়িং রুমে বসে কথা বলছেন। ঠিক সেই সময় প্রেম অফিস থেকে বাসায় এলো। প্রেম শরীফ চৌধুরীকে দেখে বুড়ো কুচকালো। শরীফ চৌধুরী প্রেমকে দেখে প্রেমের হাত ধরে নিজের কাছে বসালেন। প্রেম কোনো কথা বলল না। কেমন আছিস প্রেম? প্রেম রুনা বেগমের দিকে তাকালো। রুনা বেগম প্রেমকে ইশারা করলেন শরীফ চৌধুরীর সাথে ভালো করে কথা বলার। জি চাচা, ভালো আছি। আপনি কখন এসেছেন? ইমা শরীফ চৌধুরীর পাশেই বসা ছিলেন, আর তার অন্য পাশে প্রেম, মুক্তি আর প্রিয়া দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হলো এসেছি, দুপুরে খাওয়া দাওয়া তোমাদের এখানেই করেছি। আসলে আমি এসেছিলাম একটা দরকারে। শরীফ চৌধুরী রুনা বেগমকে উদ্দেশ্য করে বললেন, রুনা, আমি জানি তোমার একটু সমস্যা হবে, তবুও বলছি ইমাকে তোমাদের বাড়িতে কয়েকদিনের জন্য রাখতে হবে। আসলে ইমা একটা প্রতিষ্ঠান থেকে একটা কোর্স করছে, সেই প্রতিষ্ঠান আবার তোমাদের বাড়ির কাছে। এতদিন ওখান থেকে এসে কোর্সটা করেছে, কিন্তু এত দূর থেকে আসা যাওয়াতে আমার মেয়েটার খুব কষ্ট হয়ে যায়। তাই ওর মা বললো তোমাদের বাড়িতে ওকে কয়েকদিনের জন্য দিয়ে আসতে। এখন যদি তোমাদের কোনো সমস্যা না হয় আর কি। কি বলছেন ভাইজান? ইমার যতদিন ইচ্ছা সে এই বাড়িতে থাকুক। আমিও খুব খুশি হব ইমা এই বাড়িতে থাকলে। প্রিয়া আছে, মুক্তি আছে, আমার মনে হয় ইমারও খারাপ লাগবে না। প্রেম আর প্রিয়ার কথাটা শুনে একটুও ভালো লাগলো না। না, বেশি দিন থাকতে হবে না, কোর্সটা প্রায় শেষের পথেই। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, ও এখানেই ভালো থাকবে। ঠিক আছে, তাহলে আমি নিশ্চিন্ত হলাম। এবার আমাকে যেতে হবে। ভাইজান, রাতের খাবারটা খেয়ে যান। না না, রাতের খাবার অনেক দেরি, তোমার ভাবিকে নিয়ে আবার আসবো, আজকে যাই। শরীফ চৌধুরী ইমাকে উদ্দেশ্য করে বললেন, ভালো করে থাকিস মা, আমি যাই। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না।
শরীফ চৌধুরী চলে গেলেন। মুক্তি, প্রিয়া আর ইমা মুক্তির রুমে বসে কথা বলছে। ইমা, মায়ের রুমের ওপাশের রুমটা তোর জন্য পরিষ্কার করা হয়েছে। তুই যতদিন থাকবি ওই ঘরেই থাকবি। না প্রিয়া, আমার মুক্তির ঘরটা খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া এই ঘরটা প্রেম ভাইয়ার ঘরের পাশে, তাই আমি এই ঘরটাতেই থাকবো। মুক্তি আর প্রিয়া দুজন দুজনের দিকে তাকালো। কিন্তু এটা তো মুক্তির ঘর, বাড়িতে এতগুলো ঘর খালি রেখে তুই এই ঘরে থাকবি কেন? প্রিয়া, সমস্যা নেই, আমি আর ইমা একসাথে এই ঘরটা শেয়ার করে নিব। হ্যাঁ, এটাই ভালো, আমি এই ঘরেই থাকবো। প্রিয়ার ইমার প্রতি রাগ হলো, কিন্তু সে আর কিছু বলল না। ইমার একটু গায়ে পড়ার স্বভাব আছে। সে ইচ্ছে করে প্রেমের আশেপাশে থাকতে চায়, প্রেমের রুমে কফি নিয়ে যায়, প্রেমের হাত ধরতে চায়, প্রেমের মাথা টিপে দিতে চায়, কিন্তু প্রেমের এসব কিছু একদম ভালো লাগে না। ইমা এই কয়দিন এই বাড়িতে প্রেমের আশেপাশে থেকে বুঝতে পেরে গেছে প্রেম মুক্তিকে পছন্দ করে। কিন্তু প্রেম মুক্তির রাগ ভাঙানোর জন্য কথা বলতে তার ঘরে গিয়ে মুক্তির হাত ধরে ফেলে, আর ঠিক সেই সময় ইমা ঘরে ঢুকে সেই ঘটনা দেখে ফেলে। এরপর থেকে ইমা মুক্তিকে সহ্য করতে পারে না। প্রেমের ইদানিং মনটা খুব খারাপ থাকে। ওই রাতের পর থেকে তার অভিমানী তার সাথে আরো অভিমান করে বসে আছে, একটা কথাও বলে না, প্রেমের কথাও শুনতে চায় না। মুক্তি প্রতিদিন আদ্রকে ফোন করে, কিন্তু আদ্র ফোন রিসিভ করে না। আদ্রর কথা মনে হলে মুক্তির খুব কষ্ট হয়। মুক্তি ভাবে, আচ্ছা, আমি কি আদ্রকে ভালোবাসি বলে এতটা কষ্ট পাচ্ছি, নাকি খুব ভালো বন্ধু বলে ওর প্রতি আমার আলাদা একটা টান আছে? আচ্ছা, আমি নাকি আদ্রকে ভালোবাসি, তাহলে বাবা কি আদ্রকে মেনে নেবে? আচ্ছা, আমি কি আদ্রর সাথে এই ব্যাপারে আবার কথা বলবো? আমি জানি আমি যদি আদ্রকে একবার বলি আমি ওকে ভালোবাসি, তাহলে ও যে কোনো ভাবে আমাকে পেতে চাইবে। কিন্তু আমি কি সত্যি আদ্রকে ভালোবাসি? আর তাছাড়া আমি আর আদ্র যদি এক হয়ে যাই, তাহলে পায়েলকে আমি কি উত্তর দিব? ও তো কষ্ট পাবে। আমি আমার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। কেন? আমি কি একটু বেশি ভাবছি? এত ভেবেচিন্তে কি ভালোবাসা হয়? নাকি বাবার বাধ্য মেয়ের মতো সবটাই বাবার হাতে ছেড়ে দিব? তাতে অবশ্য আমি খুব তৃপ্তি পাবো। এইসব ভাবার মাঝখানে ডক্টর আকাশ মুক্তিকে ফোন দিল। হ্যালো, কি করছো মুক্তি? দুপুরের খাবার খেয়ে ঘরে বসে আছি। মুক্তি, আমি ঢাকায় এসেছি। কখন এলেন? এই তো আজ সকালে। আরোহী এসেছে আমার সাথে। মুক্তি খুশি হলো। ভাই? হ্যাঁ, আসলে আমার বড় বোন বিদেশ চলে যাচ্ছে, তো আজ সকালে আপুর ফ্লাইট ছিল, তাই আরোহী বায়না ধরলো ও ঢাকা পর্যন্ত আপুর সাথে যাবে। আর আমারও ঢাকায় কিছু কাজ আছে, তাই ওদের নিয়ে আজ সকালে চলে এলাম। আপু কি চলে গেছেন? হ্যাঁ, তোমাকে খুব দেখতে চেয়েছিল, বলছিল মুক্তি যখন ঢাকা আছে তাহলে ওর সাথে একবার দেখা করে যাই, কিন্তু আমি বারবার বলছি। আরোহী কি করছে? আকাশ হেসে বলল। আরোহী এখন ঘুমিয়ে আছে। কিন্তু ওপাশ থেকে আরোহীর কণ্ঠ শোনা গেল। মিথ্যে বলো না ভাইয়া, আমি কিন্তু ঘুমাইনি। আকাশ হাসছে। তাদের দুই ভাই বোনের খুনসুটি মুক্তির খুব ভালো লাগছে। মুক্তিও হাসছে। আরোহী আকাশের হাত থেকে ফোনটা নিয়ে মুক্তিকে বলল, মুক্তি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। অনেকদিন পর ঢাকা এসেছি। ভাইয়াকে বলেছি আমাকে নিয়ে অনেক ঘুরতে আর অনেক শপিং করে দিতে। মুক্তি, তোমাকেও কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আকাশ আর আরোহী একজন আরেকজনকে ইশারা করলো। মুক্তি আমতা আমতা করে বলল, আমি কি করে যাব আরোহী, আমার সমস্যা আছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি বাবাকে বলে দিচ্ছি তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে। এই কথা বলে আরোহী ফোন রেখে দিল। কিছুক্ষণ পর রিপন সাহেব রুনা বেগমকে ফোন দিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ছোট ভাই। ওয়ালাইকুম সালাম। রুনা, শোনো, আলতাফ সাহেব ফোন করেছিলেন। আকাশের আর আরোহী নাকি ঢাকা গেছে। আরোহী নাকি মুক্তির সাথে দেখা করতে চায়। তুই মুক্তিকে বিকেলে বলিস আরোহীর সাথে দেখা করতে আসতে, সাথে প্রিয়াকেও যেতে বলিস। বাইরে দেখা করবে কেন ভাইজান? ওদেরকে বলো না বাসায় আসতে। আমি বলেছিলাম বাসায় নাকি পরে যাবে। আচ্ছা ঠিক আছে। রিপন সাহেব ফোন রেখে দিলেন। বিকেলে রুনা বেগম নিচে গিয়ে দেখে মুক্তি, প্রিয়া আর ইমা বসে ফোন ঘাটছে। প্রেমও অফিস থেকে এসে তার ঘরে গেছে। রুনা বেগম সোফায় বসে বুয়াকে বললেন চা দিতে। এরই মধ্যে প্রেম তার ঘর থেকে নিচে নেমে এসে সোফায় বসলো। প্রেম আর চোখে মুক্তির দিকে তাকালো। প্রেমকে দেখে ইমা বলল,
প্রেম ভাইয়া, আমি 2 দিন পর আমার বাড়িতে চলে যাব। এতদিন তোমাদের বাড়িতে থাকলাম, তুমি তো একদিনও আমাকে বাহিরে নিয়ে যাওনি। আমাকে বাহিরে নিয়ে যাবে? প্রেমের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। প্রেম কিছু বলতে যাবে, ঠিক সেই সময় রুনা বেগম বললেন, ও হ্যাঁ শোনো মুক্তি, আমি তো ভুলেই গিয়েছিলাম, ছোট ভাইজান ফোন করেছিলেন। সাথে সাথে মুক্তির মুখে হাসি ফুটে উঠল। বাবা ফোন করেছিল কেন? আকাশ আর আরোহী নাকি ঢাকায় এসেছে, আরোহী নাকি তোর সাথে দেখা করতে চায়। তোর বাবা বলল তুই আরোহীর সাথে দেখা করে আসতে। রাগে প্রেমের সারা শরীর জ্বলে উঠল। সে চোয়াল শক্ত করে মনে মনে বলল, এই ডক্টর আকাশের জন্য ঢাকায় এসেও তো দেখছি শান্তি নেই। আমার অভিমানের পিছ ছাড়ছেই না। আমি একা কি করে যাব? প্রিয়া, তুইও আমার সাথে যাবি। মুক্তির কথা শুনে প্রেম ভুরু কুঁচকাল। সে ভাবছে, আকাশের সাথে দেখা করার জন্য একেবারে তৈরি হয়ে আছে দেখছি। প্রেম ইমাকে উদ্দেশ্য করে বলল, ইমা, তুমি বলেছিলে না তোমাকে নিয়ে ঘুরতে যেতে? যাও, গিয়ে রেডি হয়ে নাও। আর প্রিয়া, তোরাও আমার সাথে যাবে। প্রিয়া কিছু একটা বুঝে মুচকি হাসলো। ইমা তো খুব খুশি, প্রেম তাকে নিয়ে ঘুরতে যাবে। মুক্তি প্রেমে যাওয়ার কথা শুনে কিছুটা বিরক্ত হলো। সে চায় না ডক্টর আকাশের প্রেম একসাথে হোক। সবাই সবার রুমে চলে গেল রেডি হতে। মুক্তি খুব সুন্দর করে সাজলো। এমনিতেই আড্ডার জন্য মুক্তির মন খারাপ থাকে, সাজলে মুক্তির মন ভালো হয়ে যায়। মুক্তি মেরুন রঙের 3 পিস পরেছে। মুক্তিকে খুব সুন্দর লাগছে। ইমাও সেজেছে, কিন্তু বেশি মেকআপ করে ফেলেছে, তবুও ভালো লাগছে। প্রিয়াও তার ঘর থেকে সুন্দর করে সেজে মুক্তির ঘরে এলো। মুক্তি হাতে ব্রেসলেট পরতে পরতে বলল, প্রিয়া, তোকে তো খুব সুন্দর লাগছে। আর তোকে আরো বেশি সুন্দর লাগছে। মুক্তি আর প্রিয়া দুজনেই হাসলো। ওদের হাসি দেখে ইমা মুখ ভেঙচি কাটলো। প্রিয়া, দেখ তো আমাকে কেমন লাগছে। তুই এত মেকআপ করেছিস কেন? কোথায় মেকআপ করলাম? আমি সাজলেই তুই শুধু বলিস আমি মেকআপ বেশি করেছি। তোকে কিচ্ছু বলতে হবে না। আমি প্রেম ভাইয়াকে জিজ্ঞেস করেছি আমাকে কেমন লাগছে। ঘর থেকে বের হতে যাবে, ঠিক সেই সময় প্রেম ও মুক্তির ঘরে ঢুকলো। ওই যে প্রেম ভাইয়া চলে এসেছে। ইমার কথা শুনে মুক্তি দরজায় তাকিয়ে দেখে প্রেম দাঁড়িয়ে আছে। প্রেম মুস্কি হেসে মুক্তির দিকে তাকিয়ে আছে। ইমা প্রেমের কাছে গিয়ে বলল, প্রেম ভাইয়া, দেখো তো আমাকে কেমন লাগছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে বলল। ইমা দেখলো প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে, কিন্তু মুক্তির হাতে চড়ি পড়তে ব্যস্ত। ইমার মুক্তির উপর খুব রাগ হলো। ইমা বুঝতে পেরে গেছে এই মুক্তি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন প্রেম আর তার বিয়ে সম্ভব না। প্রেম গাড়ি বের করে ওদের জন্য অপেক্ষা করছে। মুক্তি সবার আগে গিয়ে পেছনে বসে পড়লো। প্রেম ভুরু কুঁচকাল। তুমি পিছনে বসলে কেন? মুক্তি কিছু বলল না। মুক্তিকে পেছনে বসতে দেখে প্রিয়া বুঝতে পারলো মুক্তিকে আজ আর সামনে আনা সম্ভব না। তাই ইমা সামনে বসার আগে প্রিয়া সামনে বসতে যাবে, ঠিক সেই সময়, প্রিয়া, আমি প্রেম ভাইয়ার পাশে বসবো, তুই একটু পেছনে বস প্লিজ। প্রিয়া দাঁতে দাঁত চেপে পিছনে গিয়ে বসে পড়লো। ইমাকে সামনে বসতে দেখে প্রেমের রাগে গা জ্বলে উঠল। প্রেম ভাইয়া, আমার সিট বেল্টটা লাগিয়ে দাও না। সিট বেল্ট লাগাতে হবে না, আমরা বেশি দূর যাব না। পেছন থেকে প্রিয়া হাসলো। আকাশ আর আরোহী একটা মার্কেটের সামনে দাঁড়িয়েছিল। প্রেম তাদের দেখে গাড়ি থামালো। সবাই গাড়ি থেকে নেমে আকাশ আর আরোহীর কাছে গেল। আকাশ মুক্তিকে দেখে এগিয়ে এলো। প্রেম ভুরু কুঁচকালো। সবাই এগিয়ে গেছে। আকাশ আর মুক্তি ওখানেই দাঁড়িয়ে আছে। আকাশ মুক্তির সামনে গিয়ে বলল, মুক্তি, তোমাকে খুব সুন্দর লাগছে। মুক্তি হাসলো। আকাশ মুক্তির দিকে তাকিয়েই আছে। আরোহী দূর থেকে আকাশকে ডাকলো, ভাইয়া, মুক্তিকে নিয়ে চলে এসো। আকাশ আর মুক্তি তাদের কাছে গেল। প্রেমের দিকে মুক্তি চোখ পড়তে মুক্তি দেখলো প্রেম চোয়াল শক্ত হয়ে বড় বড় চোখ ওর দিকে তাকিয়ে আছে। মুক্তি প্রেমের রাগকে গুরুত্ব না দিয়ে আকাশের সাথে হাঁটা ধরলো। তারা পুরো মার্কেটটা ঘুরলো। আকাশ মুক্তিকে অনেক কিছু কিনে দিতে চেয়েছিল, কিন্তু মুক্তি কিছুই নিল না। আরোহী অনেক শপিং করেছে। আকাশ মুক্তির কাছে গিয়ে বলল, মুক্তি, তোমরা একটু অপেক্ষা করো, আমি আর আরোহী ব্যাগগুলো গাড়িতে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে। আকাশ আর আরোহী চলে গেল। মুক্তি প্রেমের দিকে তাকাচ্ছি না। প্রিয়া, নিজেকে এত চালাক ভাবিস না। প্রেমের হঠাৎ করে এইরকম কথায় প্রিয়া একেবারে থুতমতো খেয়ে গেল। ভাইয়া, আমি কোথায় নিজেকে চালাক ভাবলাম? হ্যাঁ, চালাকি তো ভাবছিস। আরোহীর নাম দিয়ে আকাশের সাথে ঘুরতে বেরিয়েছিস, আবার আরোহীকে মাঝখানে রেখে দুজনে কথা বলছিস। প্রিয়া এবার বুঝতে পারলো প্রেম প্রিয়াকে ব্যবহার করে মুক্তিকে কথাগুলো শোনাচ্ছে। প্রিয়া, তুই মনে করিস না আমি তোকে ভয় পাবো। আমার বাবা আমাকে এখানে আসতে বলেছে। আমি আর কাউকে ভয় পাই না। প্রেম রাগে
তার হাতের মুষ্টি বদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইমা তাদের কথা শুনে এবার ভালো করেই বুঝতে পারলো যে প্রেম মুক্তিকে ভালোবাসে। আচ্ছা প্রিয়া, এই ডক্টর আকাশ মুক্তির কে হয়? প্রিয়া বলার আগেই প্রেম বলে উঠল, ও মুক্তির কিছু হয় না। ইমা, ডক্টর আকাশ আর আমার বিয়ের কথা চলছে। হ্যাঁ, এখন উনি আমার কিছু হয় না, কিন্তু বিয়েটা যদি হয়ে যায় তাহলে উনি আমার হাজবেন্ড হবে। প্রেম এবার তার রাগ ধরে রাখতে পারল না। সে চোখ বড় বড় করে মুক্তির সামনে এগিয়ে গিয়ে বলল, আবার এইরকম কথা বললে তোমার জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। প্রিয়া প্রেমকে টেনে সরিয়ে নিয়ে এলো। ভাইয়া কি করছিস? সবাই দেখছে তো। প্রেম আশেপাশে তাকিয়ে দেখে কিছু লোক ওদের দিকে তাকিয়ে আছে। প্রেম এবার শান্ত হলো। আকাশ গাড়ির ঢেকি খুলে সব ব্যাগ গাড়িতে রাখলো। আরোহী ব্যাগ রেখে চলে যেতে চাইলে আকাশ আরোহীকে দাঁড়াতে বলল। আকাশ তার বুক পকেট থেকে একটা বক্স বের করে আরোহীকে দিল। আরোহী সেটা খুলে দেখে এক জোড়া নূপুর। আরোহী দেখে হাসে। মুক্তির পায়ে খুব সুন্দর মানাবে। আকাশ হাসলো। তুই কি করে বুঝলি যে আমি এটা মুক্তির জন্য কিনেছি? আমার জন্য যে কেননি সেটা আমি শিওর। আর তাছাড়া ভালোবাসার জিনিস দেখলেই বোঝা যায়। কিন্তু তুমি হঠাৎ করে মুক্তির জন্য নূপুর কেন কিনলে? অন্য কিছুও তো কিনতে পারতে। আমি মুক্তির পায়ে নূপুর দেখেছি, তাই ভাবলাম ওর হয়তো নূপুর পছন্দ। তাহলে আমি এটা এখন কি করব? মুক্তি আমার থেকে এটা নিবে না। দেখলি না কত কিছু নিতে বললাম, কিছুই নিল না। তাই তুই তোর নাম করে এটা মুক্তিকে দিবি, বলবি তুই পছন্দ করে কিনেছিস। আচ্ছা ঠিক আছে। তুই যদি মুক্তিকে এটা দিতে পারিস তাহলে সেম এক জোড়া নূপুর তোকে আমি কিনে দিব। জি না, আমার লাগবে না। আমার এমনিতেও নূপুর পছন্দ না। চলো, তোমার মুক্তি আবার তোমার জন্য অপেক্ষা করছে। আকাশ আর আরোহী মুক্তির কাছে চলে গেল। তারা সবাই একটা রেস্টুরেন্টে ঢুকলো। আরোহী প্রিয়া আর ইমার উপর খাবার অর্ডার করার ভার পড়লো। তারা তাদের পছন্দ মতো খাবার অর্ডার করলো। গোল টেবিলে তারা সবাই গোল হয়ে বসে আছে। আজকেও মুক্তি মাঝখানে, প্রেম আর আকাশ তার দুপাশে দুজন বসে আছে। মুক্তির কাছে ব্যাপারটা খুব অসহ্য লাগে, কিন্তু কাউকে কিছু বলতেও পারে না। একটু পর আরোহী নূপুরের বক্সটা থেকে নূপুরগুলো খুলে মুক্তিকে বলল, মুক্তি, আমি এই নূপুরগুলো তোমার জন্য কিনেছি। তুমি কিন্তু নূপুরগুলো নেবে। আমি কিন্তু তোমার কোনো কথাই শুনবো না। প্রেম নূপুরগুলো দেখে ভুল কোচকাল। প্রেম বুঝতে পেরে গেছে এই নূপুরগুলো আরোহী কিনেনি, এই নূপুরগুলো আকাশ কিনেছে। কারণ প্রেম আকাশকে একটা জুয়েলারি দোকানে ঢুকতে দেখেছে। সে সময় আকাশের সাথে আরোহী ছিল না। মুক্তি কিছু বলার আগেই প্রেম বলল, মুক্তির পায়ে অলরেডি এক জোড়া নূপুর আছে। আমার মনে হয় না এই নূপুরগুলো মুক্তির প্রয়োজন। প্রেমের কথা শুনে আকাশ আরোহী দুজনেই ভুল কুচকাল। আরোহী খুব চালাক মেয়ে। সে কিছু একটা আন্দাজ করে প্রেমকে বলল, ভাইয়া, আমার মনে হয় না এক জোড়া নূপুর থাকলে অন্য জোড়া নূপুর পরা যাবে না। আর আমি মুক্তির জন্য এটা কিনেছি। মুক্তি এটা না নিলে আমি মুক্তির ওপর খুব রাগ করব। আরোহী শেষের কথাটা মুক্তির দিকে তাকিয়ে বলল। মুক্তি আরোহীকে আর না করতে পারল না। আচ্ছা ঠিক আছে, নূপুরগুলো আমি নিব, দাও। আরোহী হাদিয়ে মুক্তিকে নূপুরগুলো দিল। প্রেম রাগে গজগজ করতে করতে মনে মনে বলল, মুক্তি, তুমি এই নূপুরগুলো যদি পড়ো তাহলে তোমার পা আমি কেটে ফেলবো। তারপর কাঁটা পা নিয়ে তোমাকে করে করে আমি ঘুরে বেড়াবো। একটু পরেই খাবার চলে এলো। সবাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রেস্টুরেন্টের থেকে একটু দূরেই একটা খালি জায়গায় ছোটখাটো একটা মেলা জমেছে। হয়তো সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল। প্রিয়া আর আরোহী বায়না ধরলো সেখানে কি হচ্ছে তারা দেখতে যাবে। প্রেম আর আকাশ প্রথমে রাজি ছিল না যেতে, কিন্তু পরে দুই বোনের আবদার দুই ভাই ফেলতে পারেনি, তাই তারা ওদিকে এগিয়ে গেল। মেলার ভিতরে ঢুকে তারা সবাই ঘুরে ঘুরে দেখলো। এখানে গানও হচ্ছিল। একটু দূরে প্রিয়া হাওয়াই মিঠাই দেখে প্রেমকে দেখালো। প্রেম জানে প্রিয়ার হাওয়াই মিঠাই পছন্দ। প্রেম সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই এখানেই থাকো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। দূর থেকে দুইটা বকাটে ছেলে ওদের সবাইকে লক্ষ্য রাখছিল, কিন্তু ওরা কেউ বিষয়টা খেয়াল করেনি। ছেলেগুলো মুক্তির পাশে জায়গা খালি দেখে সেখানেই গেল। আকাশ মুক্তির পাশেই ছিল। তাদের দুজনের মধ্যে থেকে একটা ছেলে মুক্তির পাশে গিয়ে মুক্তির পিঠে খারাপভাবে টাচ করলো। মুক্তির সাথে সাথে গা ঘিন ঘিন করে উঠল। মুক্তির সাথে সাথে চোখ বন্ধ করে আকাশের হাত জড়িয়ে ধরলো। আকাশ মুক্তির পাশের ছেলেগুলোকে দেখে সে সব বুঝে গেল। আকাশের মাথায় রক্ত উঠে গেল। সে মুক্তিকে দুই হাত দিয়ে দূরে সরিয়ে দিয়ে চোখের নিমিষে দুইটা ছেলেকে বেধরম পেটাতে লাগলো। অনুষ্ঠানের গান বন্ধ হয়ে গেছে। সবাই জড়ো হয়ে যেন গান ছেড়ে নাটক দেখছে। দূর থেকে প্রেম আকাশকে দেখতে পেয়ে সে দৌড়ে এলো। দুইটা ছেলে থেকে একটা ছেলে ছুরি বের করে আকাশের হাতে পোঁচ মারে। সাথে সাথে সাদা শার্ট রক্তে লাল হয়ে যায়। এবার প্রেম দৌড়ে এসে ওই দুইটা ছেলেটিকে বেধরম পিটাতে শুরু করে। মুক্তি আর আরোহী আকাশকে দূরে সরিয়ে নিয়ে এলো। মুক্তি কি করবে বুঝতে পারছে না। রক্ত গড়গড় করে পড়ছে। রক্ত দেখে মুক্তির খুব খারাপ লাগছে।
মাথাটা কেমন যেন ঘুরছে। সে তার ওড়নার এক কোণা থেকে ছিঁড়ে আকাশের হাত বেঁধে দিল। ভিড় থেকে কিছু জনতা এগিয়ে এসে প্রেমের হাত থেকে সেই ছেলেগুলোকে ছাড়িয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। মুক্তি আকাশের হাতে ওড়নার টুকরোটা বেঁধে দিয়ে আর নিজেকে সামলাতে পারল না। মুক্তি মাথা ঘুরে আকাশের ওপর পড়ে গেল। আকাশ মুক্তিকে এক হাত দিয়ে শক্ত করে ধরে মুক্তির মাথা তার বুকে ফেলে দিল। আকাশ তার অন্য হাত দিয়ে মুক্তির গালে ধরে। মুক্তি, এই মুক্তি, কি হয়েছে তোমার? ও মাই গড, মুক্তি তো সেন্সলেস হয়ে গেছে। প্রেম দূর থেকে মুক্তিকে দেখতে পেয়ে দৌড়ে এলো। প্রেম এসে মুক্তিকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিল। প্রেম ভিড় থেকে সরে গিয়ে মাঠের একপাশে খালি জায়গায় মুক্তিকে নামিয়ে তার মাথা প্রেমের বাহুতে রাখলো। আকাশ বোতল থেকে পানি নিয়ে মুক্তির চোখে মুখে ছিটিয়ে দেয়। মুক্তির জ্ঞান ফিরে এলো। মুক্তি, মুক্তি এবার ঠিক আছো? মুক্তি আস্তে করে বলল। হ্যাঁ। ইমা একটু টিটকরি করে বলল, মুক্তি হাত কেটেছে ডক্টর। আকাশের আর তুমি সেন্সলেস হয়ে পড়লে। প্রিয়া বিরক্ত মুখে বলল। ইমা, এখন ঢং করিস না। মুক্তির রক্ত দেখলে এরকমই হয়। মুক্তি সোজা হয়ে বসলো। আসলে হঠাৎ করেই আমার মাথায় ঘুরে গেল। মুক্তি আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন? আকাশ হেসে বলল, আমি ঠিক আছি, তুমি আমার জন্য চিন্তা করো না। আকাশ কাটা জায়গাটা নিয়ে তোমার হসপিটালে যাওয়া দরকার। সমস্যা নেই, আমি ঠিক আছি। প্রেম আকাশের হাতে মুক্তির ছেঁড়া ওড়নার দিকে তাকিয়ে আছে। আমি বাড়ি যাব। এই কথা বলে মুক্তি উঠে দাঁড়ালো। সবাই বলল, হ্যাঁ, আমাদের এখন বাড়ি যাওয়া উচিত। মুক্তি আরোহীর কাছে গিয়ে বলল, আরোহী, তুমি ওনার হাতটা ডক্টরকে দেখিয়ে নিও। উনি নিজে থেকে ডক্টরের কাছে যাবেন না। মুক্তির কথা শুনে আকাশের মুখে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। আরোহী হাসলো। ঠিক বলেছ, ভাইয়া নিজে থেকে ডক্টরের কাছে যাবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি ভাইয়াকে ডক্টর দেখিয়ে নেব। কিন্তু আমি এটা দেখে অবাক হচ্ছি, এই কয়েকদিনে তুমি কিন্তু ভাইয়াকে খুব বুঝে ফেলেছো। আকাশ হাসলো। প্রেম দাঁত চেপে বলল, হ্যাঁ, ওর এই গুণটা আমার খুব ভালো লাগে। আই লাইক ইট। প্রেম মুক্তির কাছে এগিয়ে গিয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলল, এবার চলো আমরা যাই। মুক্তি সহ সবাই হাঁটা ধরল। আকাশ মুক্তিকে গাড়িতে তুলে দিয়ে নিচে আরোহীকে নিয়ে গাড়িতে স্টার্ট দিল। ইমার মনে মনে রাগ হচ্ছে। এবার সে প্রেমের পাশে সামনের সিটে বসতে পারল না। প্রেম নিজে গাড়ির দরজা খুলে মুক্তিকে সামনে বসতে বলল। মুক্তির প্রতি প্রেমের এত কেয়ার দেখে ইমার সারা শরীরে কাঁটা বিঁধে যায়। সে মুক্তিকে সহ্যই করতে পারে না। আকাশ শুয়ে শুয়ে মুক্তির কথা ভাবছে। ওই দিন মুক্তি ভয় পেয়ে তার হাত জড়িয়ে ধরল, অজ্ঞান হয়ে তার বুকে মাথা রাখলো। এসব কথা ভেবে সে নীরবে হাসছে। আকাশ মুক্তির ফোনে কল করলো। হ্যালো মুক্তি, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। কাটা জায়গাটা কি কিছুটা শুকিয়েছে? অনেকটাই শুকিয়ে গেছে। আকাশ কিছু একটা ভেবে হাসলো। আপনি হাসছেন কেন? ওই দিনের কথা ভেবে হাসছি। মুক্তি, তুমি রক্ত দেখে অজ্ঞান হয়ে যাও, আর এই দিকে আমি প্রতিদিনই রক্ত নিয়ে খেলামেলা করি আর কি। আমি ভাবছি একজন ডাক্তার বউ যদি রক্ত দেখে সেন্সলেস হয়ে যায় তাহলে মানুষে কি বলবে। মুক্তি হেসে বলল, ঠিক আছে, তাহলে হলাম না আপনার বউ। আকাশের মুখ সাথে সাথে চুপসে গেল। এই না না, সমস্যা নেই, তুমি বারবার অজ্ঞান হয়ে যেও, আমি তো থাকবো তোমার পাশে সব সময়, তাই না? না হয় একটু খাবার পানি খরচ করতে হবে, কিন্তু তোমাকে না পেলে আমাকে যে আমার চোখের পানি খরচ করতে হবে সেটা আমি পারবো না। ছেলেদের চোখে কিন্তু পানি মানায় না। কিন্তু ছেলেদের মনের ভালোবাসা যখন চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ে তখন কি ছেলেরা সেটা আটকায় রাখতে পারে? সেটা খুব কষ্টদায়ক হয়ে যায়। একটা গান আছে না যে চোখ যে মনের কথা বলে, ওই রকম আর কি। আপনি গানও পারেন নাকি? না, আমি গান গাইতে পারি না, তবে গান শুনতে অনেক পছন্দ করি। মুক্তি আদ্র অনেক সুন্দর গান গায়, তাই না? আদ্রর ওই দিনে যে গানটা ছিল না, সত্যি খুব সুন্দর ছিল। ও খুব সুন্দর করে গানটা গাইছিল। আর মোয়ের বিয়ের দিনও আদ্র খুব সুন্দর করে গান গাইছিল। আকাশ আদ্রর কথা বলতে মুক্তির মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, আমি এখন ফোনটা রাখি, আসলে আমার একটু কাজ আছে। রেখে দিবে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হবে। রুনা বেগম, মুক্তি, প্রিয়া ড্রয়িং রুমে বসে গল্প করছে। প্রেম অফিস থেকে ফ্রেশ হয়ে এসে তাদের সাথে বসলো। প্রেম আর চোখে মুক্তিকে দেখলো। প্রিয়ার সাথে গল্পতে খুব মজা আছে। একটু পর ইমা উপর থেকে নিচে নেমে এলো। সরাসরি এসে মুক্তিকে বলল, মুক্তি, আমি তো কাল চলে যাব। তুমি ওই দিন যে পাকুড়াটা বানিয়েছিলে সেটা আমাকে আজ বানিয়ে খাওয়াবে? আমার খুব খেতে মন চাইছে। প্রেম ইমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। মুক্তি হেসে বলল, হ্যাঁ, কেন বানাবো না, আমি বানিয়ে আনছি, তুমি বসো।
আমি তোমাকে হেল্প করব, আমিও তোমার সাথে আসছি। প্রিয়া ইমার কথা শুনে চোখ কপালে তুলল। এই বাড়িতে এতদিন ধরে থাকলি, কোনোদিন তো রান্নাঘরে যাসনি, আজ হঠাৎ রান্নাঘরে যেতে চাইছিস? ভাইয়াকে দে নাকি? প্রেম প্রিয়ার কথা শুনে মুস্কি হাসলো। ইমা প্রিয়ার কথায় বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। প্রিয়া, এসব কি কথা? ইমা রান্নাঘরে যাবে কেন? মা, আমি ওকে রান্নাঘরে যেতে বলিনি তো, বরং ও রান্নাঘরে যাচ্ছে এই বলি আমি অবাক হচ্ছি। ইমা, তোমাকে রান্নাঘরে যেতে হবে না, আমি তোমার জন্য পাকোড়া বানিয়ে আনছি। না মুক্তি, আমি তোমাকে আজ হেল্প করব। ঠিক আছে, তাহলে চল আমরা সবাই মিলে আজ পাকোড়া বানাই। মুক্তি হাসলো। হ্যাঁ, তাই যা। রুনা বেগম একটু বিরক্তি কণ্ঠে প্রিয়াকে কথাটা বলল। মুক্তি, প্রিয়া, ইমা সবাই রান্নাঘরে চলে গেল। এই মেয়েটা যে কখন কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই। মা, প্রিয়া ঠিকই বলেছে। এই তুই ওকে লাই দিয়ে দিয়ে এরকম বানিয়েছিস, এখন ইমা কি মনে করলো কে জানে। প্রেম মায়ের কথা কানে না নিয়ে মোবাইলে মন বসালো। মুক্তি পাকোড়া রেডি করে ফেলেছে। ইমা চুলায় আগুন ধরিয়ে তেল ভর্তি ফ্যান বসিয়ে দিল। মুক্তি, তেল গরম হয়ে গেছে। মুক্তি ইমার দিকে তাকিয়ে হাসলো। ইমা, তুমি প্যান বসিয়ে দিয়েছো চুলায়? হ্যাঁ। মুক্তি কিছু পাকোড়া নিয়ে তেলে ছেড়ে দিল। ইমা, চামচটা আমার কাছে দাও, আমি নাড়া দিচ্ছি। না, আমি পারবো মুক্তি। মুক্তি আর জোর করলো না। ইমা প্যান থেকে পাকোড়া নামিয়ে দিল। মুক্তি আরো কিছু পাকোড়া প্যানে দিচ্ছে। ঠিক তখন ইমা তার হাতে চামচটা পাল্টিয়ে বড় একটা চামচ দিয়ে প্যান থেকে গরম তেল নিয়ে মুক্তির হাতে ফেলে দিল। মুক্তির সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। তার হাত থেকে পাকোড়ার বাটিটা পড়ে গেছে। প্রিয়া আর বুয়া কাছেই ছিল। তাদের চোখের সামনেই ইমা হঠাৎ করে মুক্তির হাতে গরম তেল ফেলে দিল। তারা বুঝতেই পারলো না ইমা এরকম একটা কাজ করবে। মুক্তির চিৎকার শুনে প্রেম আর রুনা বেগম দৌড়ে রান্নাঘরে এসে দেখে প্রিয়া মুক্তির হাত ধরে আছে। মুক্তির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ইমা পাশেই কিছু না বুঝার ভান ধরে দাঁড়িয়েছিল। বুয়া কি করবে বুঝতে পারছে না। কি হয়েছে? ভাইয়া, মুক্তির হাতে গরম তেল পড়েছে। কি? প্রেম ফ্রিজ থেকে তাড়াতাড়ি ঠান্ডা পানি এনে মুক্তির হাতে ঢালছে। পোড়া জায়গাটার সাথে সাথে লাল হয়ে গেছে। রুনা বেগম উদ্বিগ্ন হয়ে বললেন, কেমন করে হলো? এমনটা তো আগে কখনো হয়নি। মুক্তি তো সবসময় রান্না করছে। মুক্তির হাত খুব জ্বলছে, জ্বলনে হাতটা কাঁপছে। বুয়া প্রেমের কাছে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিচ্ছে। প্রেম পানি ঢালছে। পানি ঢালা বন্ধ করলে মুক্তি জ্বলন বাড়ছে। মা, আমার চোখের সামনে ইমা মুক্তির হাতে গরম তেল ঢেলে দিয়েছে। ইমা ঢুক গেল। প্রেম সঙ্গে সঙ্গে চোখ লাল করে ইমার দিকে তাকালো। জি খালাম্মা, আমিও দেখছি ইমা আফা মুক্তি আফার হাতে ইচ্ছা কইরা গরম তেল ঢাইলা দিছে। রুনা বেগমের মুখে কথা নাই। উনি কি বলবেন বুঝতে পারছেন না। প্রেম সঙ্গে সঙ্গে ইমার দিকে তেড়ে গেল। হুঙ্কার দিয়ে বলল, কি করলে তুমি এটা? হ্যাঁ, কি সমস্যা তোমার? বলো আমাকে। রুনা বেগম ইমার সামনে থেকে প্রেমকে সরিয়ে নিয়ে এলেন। রুনা বেগমেরও খুব রাগ হচ্ছে, কিন্তু উনি ইমাকে কিছু বলতে পারবেন না। ইমা এই বাড়িতে মেহমান হিসেবে আছে। রুনা বেগম ইমাকে কিছু বললে বিষয়টা খারাপ দেখাবে। ইমা চোখের পানি ফেলে বলল, আমি কিচ্ছু করিনি, মুক্তি ওর হাতে গরম তেল ফেলে দিয়েছে। মিথ্যে বলিস না ইমা, আমি নিজের চোখে দেখেছি তুই মুক্তির হাতে গরম তেল ফেলে দিয়েছিস। বুয়া মুক্তির হাতে ঠান্ডা পানি ঢালতে ঢালতে বলল, আমিও তো দেখছি। ইমা বুয়াকে খুব জোর গলায় একটা ধমক দিল। বুয়া কেঁপে উঠল। প্রেম আবারও রুনা বেগমকে ছাড়িয়ে ইমার কাছে এগিয়ে এলো। গলা নামিয়ে কথা বলো, তুমি একটা মেয়ে, না হলে এই মুহূর্তে আমি তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। প্রেমের চোখ দেখে ইমা ভয় পেয়ে কাঁদছে। রুনা বেগম প্রেমকে সরিয়ে নিয়ে এলেন। প্রেম রুনা বেগমের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মা, তুমি দেখছো না ও কি রকম একটা কাজ করেছে? তুমি ওকে জিজ্ঞেস করো ও কেন এমন করলো। মুক্তিকে নিয়ে ওর কি সমস্যা? প্রেম, চুপ কর। ইমা, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। ইমা প্রেমের কথায় থতমত খেয়ে গেল। প্রেম, কি বলছিস তুই এসব? মুক্তি ব্যথায় এতক্ষণ একটা কথাও বলতে পারলো না, কিন্তু এখন সে খুব কষ্টে বলল, ইমা কিছু করেনি, আমার অসাবধানতায় এরকমটা হয়েছে, ওকে কিছু বলবেন না। প্রেম এবার মুক্তির দিকে তাকালো। সে দ্রুত পায়ে মুক্তির কাছে গিয়ে দেখে পোড়া জায়গাটা আস্তে আস্তে কালো হয়ে গেছে। মুক্তির চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার খুব ব্যথা করছে। ইমাকে বাঁচানোর জন্য তোর মিথ্যে বলতে হবে না মুক্তি, আমি সব দেখেছি, তুই শুধু মিথ্যে কথা বলিস না। প্রেম তাদের ফ্যামিলি ডক্টরকে ফোন দিল, কিন্তু উনি ফোন রিসিভ করছেন না। প্রেম আর অপেক্ষা করতে পারলো না। প্রেম মুক্তির অন্য একটা হাত ধরে প্রিয়াকে বলল, প্রিয়া, তুই আইস ব্যাগটা নিয়ে আয় তাড়াতাড়ি, মুক্তিকে নিয়ে হসপিটালে যেতে হবে।
এই কথা বলে প্রেম মুক্তিকে এক প্রকার টেনে নিয়ে গেল। মুক্তি যেতে যেতে বলল, হসপিটালে যেতে হবে না। প্রেম মুক্তির কথার কোনো কর্ণপাত করলো না। প্রিয়া তাড়াতাড়ি করে আইস ব্যাগ নিয়ে ওদের পিছন পেছন গেল। প্রেম ড্রাইভারকে বলল গ্যারেজ থেকে গাড়ি বেরোতে। প্রেম মুক্তিকে গাড়িতে উঠিয়ে দিয়ে তার পাশে গিয়ে বসলো। প্রিয়া মুক্তির ওপর পাশে এসে বসলো। প্রেম ড্রাইভারকে বলল কাছে কোনো হসপিটালে নিয়ে যেতে। প্রেম প্রিয়ার কাছ থেকে আইস ব্যাগটা নিয়ে মুক্তির হাত ধরে রেখেছে। মুক্তির হাতের পোড়া জায়গাটা ক্রমশই কালো আর কুঁচকে আসছে। ব্যথায় মুক্তির চোখের পানি অনবরত পড়ছে। মুক্তি, খুব ব্যথা করছে তাই না? মুক্তি মুখে কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রেম মুক্তির চোখের পানি মুছে দিল। তার চোখও ছলছল করে উঠল। ড্রাইভার কাছেই একটা হসপিটালের সামনে গাড়ি দাঁড় করালো। প্রেম গাড়ি থেকে মুক্তিকে নিয়ে নেমে হসপিটালের ভিতরে চলে গেল। প্রেম সরাসরি ডক্টর জিয়া চেম্বারে ঢুকে গেল। ডক্টর জিয়ার চেম্বারে ঢুকে সবাই অবাক হয়ে গেল, কারণ ওই চেম্বারে ডক্টর জিয়ার সাথে ডক্টর আকাশও বসেছিল। আকাশ ওদের দেখে অবাক হয়ে গিয়ে এলো। আরে তোমরা এখানে, কি ব্যাপার? এই কথা বলতে বলতে ডক্টর আকাশের চোখ পড়ল মুক্তির হাতের পোড়া জায়গাটার উপর। আকাশ উদ্বিগ্ন হয়ে বলল, মুক্তি তোমার হাত এভাবে পড়লো কি করে? প্রেম মুক্তিকে আকাশের সামনে থেকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। আসলে আকাশ ভাইয়া, গরম তেল পড়ে গেছে মুক্তির হাতে। কি? ও মাই গড! ডক্টর জিয়া এগিয়ে গিয়ে একজন নার্সকে ডাকলেন। সঙ্গে সঙ্গে সার্জিক্যাল ট্রে হাতে করে একজন নার্স এগিয়ে এলো। নার্স মুক্তির সামনে বসলো। ডক্টর আকাশ এগিয়ে গিয়ে নার্সকে উঠিয়ে নিজে মুক্তির সামনে বসালো। মুক্তি, ভয় পেও না, আমি আছি। প্রেম ভুরু কুচকালো। আকাশ আস্তে আস্তে মুক্তির পোড়া জায়গাটা ড্রেসিং করে সেখানে ব্যান্ডেজ করে দিল। বেশি ব্যথা করছে? আকাশ সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে চেম্বারের বাইরে চলে গেল। আকাশ যাওয়ার পর প্রেম ডক্টর জিয়াকে বলল, ডক্টর, মুক্তির যাতে ব্যথা না করে সেই জন্য কিছু ওষুধ লিখে দিন প্লিজ। জি জি অবশ্যই, আমি ওষুধ লিখে দিচ্ছি। তবে ব্যথা কিন্তু এত তাড়াতাড়ি কমবে না, জায়গাটা খুব খারাপভাবে পুড়ে গেছে। তবে ব্যথার মাত্রাটা একটু কমবে। ডক্টর জিয়া প্রেসক্রিপশনটা লিখে প্রেমের হাতে দিতে যাবে, ঠিক তখন আকাশ চেম্বারে ঢুকে তার হাতের ওষুধগুলো টেবিলের উপর রেখে সেগুলো থেকে একটা ওষুধ বের করে মুক্তির হাতে দিল। আচ্ছা নাও, এগুলো খেয়ে নাও। মুক্তি ওষুধগুলো খেয়ে নিল। ডক্টর তো ওষুধ লিখে দিয়েছেন। আমার লেখা ওষুধ আর দরকার নেই। ডক্টর আকাশ ঠিক এই ওষুধগুলোই রোগীকে খাইয়ে দিয়েছে। ডক্টর জিয়া আকাশকে উদ্দেশ্য করে বলল, ডক্টর আকাশ, রোগীকে দেখে এত উতলা হয়ে পড়লেন, নিজের হাতে ঔষধও খাইয়ে দিলে। রোগী কি হয় আপনার? চেম্বারের দরজা থেকে উত্তর এলো ডক্টর আকাশের মনের মানুষ। সবাই একসাথে দরজার দিকে তাকালো। ডক্টর আনিকা এগিয়ে এসে মুক্তিকে দেখিয়ে ডক্টর জিয়াকে বলল, ও হচ্ছে ডক্টর আকাশের মনের মানুষ। আকাশ হাসলো। প্রেম আনিকার দিকে ভুরু কুচকে তাকালো। আনিকা মুক্তির সামনে গিয়ে বলল, আমি ডক্টর আনিকা, ডক্টর আকাশের বন্ধু। আমরা বিদেশে একসাথে পড়াশোনা করেছি। আকাশ ওর ফোন থেকে আমাকে তোমার ছবি দেখিয়েছে, তাই আমি প্রথম দেখাতেই তোমাকে চিনতে পেরেছি। মুক্তির হাত প্রচন্ড জ্বলছে, কিন্তু তারপরও সে ডক্টর আনিকার সাথে হাসলো। ডক্টর আনিকা মুক্তির গালে হাত রেখে বলল, সত্যি তুমি খুব সুন্দর। ঠিক এর জন্যই আমার বন্ধু তোমার জন্য পাগল হয়েছে। প্রেমের এবার প্রচন্ড রাগ হচ্ছে। সে ডক্টর জিয়ার সামনে কিছু টাকা রাখলো। সরি, এই টাকা আমি নিতে পারবে না। আমি তো কিছুই করিনি, সবটাই ডক্টর আকাশ করেছে। প্রেম টাকাটা তুলে পকেটে রেখে দিল। প্রেম আকাশকে উদ্দেশ্য করে বলল, মুক্তির হাত খুব ব্যথা করছে, ওর রেস্ট প্রয়োজন, আমাদের এখন যেতে হবে। হ্যাঁ সত্যি, মুক্তির রেস্ট প্রয়োজন। আকাশ মুক্তির দিকে তাকিয়ে বলল, আমি তোমার জন্য চিন্তা করব মুক্তি, তুমি ভালো থেকো। প্রেম মুক্তির হাত ধরে আকাশের সামনে থেকে মুক্তিকে নিয়ে চলে গেল। আকাশ মুক্তির যাওয়ার দিকে তাকিয়ে আছে। ডক্টর আনিকা আকাশের মুখের দিকে তাকিয়ে আছে। প্রেম ইমার সব জিনিসপত্র মুক্তির রুম থেকে ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলছে। মুক্তি, প্রিয়া আর ইমা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ইমা কাঁদছে, কিন্তু তার রাগান্বিত দৃষ্টি মুক্তির দিকে। প্রেম কি করছে সেসব? এটা ঠিক হচ্ছে না বাবা। আর ও যে মুক্তির সাথে এরকম করলো সেটা ঠিক হয়েছে? ইমার মুক্তির সাথে থাকার দরকার নেই, ও অন্য ঘরে শিফট হয়ে যাক। এই কথাটা তো ভালো করেও বলা যায়, এরকম করে ব্যবহার করার দরকার ছিল না। আমি ওর জিনিসপত্র শুধু ঘরের বাহিরে বের করেছি। আমার উচিত ছিল ওর সবকিছু সহ ওকে বাড়ি থেকে বের করে দেয়া। সেই তুলনায় আমি তো ওর সাথে ভালো ব্যবহারই করেছি। এর থেকে ভালো ব্যবহার আমি করতে পারবো না। মুক্তির খুব খারাপ লাগছে ইমার জন্য। ইমা ঘরে ঢুকে রুনা বেগমকে উদ্দেশ্য করে বলল,
চাচি তুমি আমার জন্য চিন্তা করো না, আমার প্রেম ভাইয়ার কথায় খারাপ লাগেনি। আর আমি এইসব ঘটনা বাড়িতে গিয়ে কাউকে বলবো না, আর আমি কালকেই চলে যাব। তোমার ইচ্ছে হলে তুমি এই ঘটনা যে কাউকেই জানাতে পারো, আমার তাতে কিছু আসবে যাবে না। আর হ্যাঁ, তুমি ঠিক কালকেই চলে যেও। এই কথা বলে প্রিয়া মুক্তির ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে প্রিয়া আর মুক্তিকে দেখে দাঁড়ালো। প্রিয়া, মুক্তিকে খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিস। প্রিয়া মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রেম তার ঘরে চলে গেল। প্রিয়া, ইমার সাথে প্রেম ভাইয়ার এরকম ব্যবহার করা একদমই ঠিক হয়নি। একদম ঠিক হয়েছে, ওর জন্য ঠিক এটাই দরকার ছিল। কিছুক্ষণ পর রুনা বেগম মুক্তির ঘরে গেলেন। রুনা বেগম মুক্তিকে উদ্দেশ্য করে বললেন, খুব ব্যথা করছে তাই না মা? মুক্তি খুব ব্যথা করছে, তবুও সে বলল, না ফুপিমণি। দাঁড়া, আমি ছোট ভাইজানকে ফোন করে বলে দিই তোকে এসে দেখে যেতে, তোরও ভালো লাগবে। থাক ফুপিমণি, বাবাকে ফোন করার দরকার নেই, বাবা শুধু শুধু টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, আর শোন, তুই আর কখনো রান্নাঘরে যাবি না, আমার নিষেধ। আচ্ছা ঠিক আছে। আমি আজ রাতে তোর সাথে থাকবো। দরকার নেই ফুপিমণি। দরকার আছে। মুক্তি আর কোনো কথা বলল না। রুনা বেগম মুক্তির সাথে থাকবে, প্রিয়ার কাছ থেকে এই কথা শুনে খুব টেনশনে পড়ে গেল। প্রিয়া, তুই কিছু একটা বুঝিয়ে মাকে মায়ের ঘরে পাঠিয়ে দে। আমি আজ রাত মুক্তির কাছে থাকতে চাই, ওর সামনে থাকলে আমার টেনশন কম হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। প্রেম খুশি হলো। রুনা বেগম মুক্তির কাছেই ছিলেন। মা, তোমাকে আজ মুক্তির কাছে থাকতে হবে না, আমি আজ মুক্তির কাছে থাকবো, তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ো। তোর কাছে মুক্তিকে রেখে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো? কোনো দরকার নেই, আমিই মুক্তির কাছে থাকবো। মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি পারবো। ফুপিমণি, প্রিয়া ঠিক বলেছে, তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, প্রিয়া আমার সাথে থাকুক। না না, আমি এখানে থাকবো, ও তোকে ঘুমাতে দিবে না, তোর সাথে গল্প করবে, আর একবার ঘুমিয়ে গেলে আর তোর কোনো খবরই রাখবে না। আমি ওকে চিনি। সমস্যা কি তাতে? আমার তো হাত পুড়েছে, অন্য কোনো সমস্যা হবে না। সমস্যা হতে পারে। মুক্তি আর প্রিয়া আর কোনো কথা বলল না। প্রেম বাড়ি থেকে তাদের কথা শুনছিল। প্রেম মুক্তির ঘরের সামনে থেকে নিরাশ হয়ে ফিরে গেল। বিকেলের দিকে আকাশ আর আরোহী এসেছে মুক্তিকে দেখতে। প্রেমও আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। মুক্তি অসুস্থ, তাই প্রেমের মুক্তিকে দেখতে খুব ইচ্ছে করছিল। রুনা বেগম আকাশ আর আরোহীকে দেখে খুব খুশি হলেন। আকাশ রুনা বেগমের উদ্দেশ্যে বলল, আসলে মুক্তির হাত পুড়ে গেছে শুনে আরোহী মুক্তিকে দেখার বায়না ধরলো, তাই ওকে নিয়ে এলাম। প্রেম কিছু একটা ভেবে মনে মনে হাসলো। খুব ভালো করেছো বাবা, আমি খুব খুশি হয়েছি তোমরা এসেছো। আকাশ আর আরোহীর কথা শুনে মুক্তি নিচে নেমে এলো। মুক্তি আরোহীর কাছে এসে বসলো। মুক্তি, এখন কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আকাশ মুক্তিকে বলল, পুরা জায়গার ব্যথাটা কমেছে? হ্যাঁ, কমেছে। আমি ওই জায়গায় একবার ড্রেসিং করে দেই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তা না হলে আবার ইনফেকশন হয়ে যাবে। না, তোমার কষ্ট করার দরকার নেই, আমি মুক্তিকে হসপিটাল থেকে ড্রেসিং করিয়ে নিয়ে আসবো। আমার কোনো কষ্ট হবে না, আর তাছাড়া এই হাত নিয়ে মুক্তির এখন বাইরে কোনোভাবে বের না হয় ভালো। প্রেম চল শক্ত করে অন্যদিকে মুখ করলো। আরোহী প্রেমের কথাবার্তা সবকিছু লক্ষ্য করছে। হ্যাঁ প্রেম, আকাশ ঠিকই বলেছে। রুনা বেগম আকাশকে উদ্দেশ্য করে বললেন, আকাশ, তুমি মুক্তির হাতটা একটু দেখে দাও। আকাশ তার ফার্স্ট এড বক্সটা সাথে করে নিয়ে এসেছিল। আকাশ মুক্তির কাছে বসে মুক্তির ব্যান্ডেজটা খুলে পুরো জায়গাটা আস্তে আস্তে ড্রেসিং করে সেখানে আবার ব্যান্ডেজ করে দিল। প্রেম বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আচ্ছা, দাগটা কি থেকে যাবে? আকাশ হাসলো। দাগ থাকবে না, চলে যাবে, কিন্তু একটু সময় নেবে। দাগ নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে, তুমি আগে ভালো হয়ে যাও। একটু পর প্রিয়া আর বুয়া নাস্তা নিয়ে এলো। আচ্ছা, ইমা কোথায়? ওকে তো দেখছি না। ইমা আজ সকালে ওর বাড়িতে চলে গেছে। ও। প্রিয়া সোফায় বসলো। রুনা বেগম আকাশকে উদ্দেশ্য করে বললেন, আরোহীকে নিয়ে ঢাকায় তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? তুমি কিন্তু আরোহীকে নিয়ে আমাদের বাড়িতে এসেও থাকতে পারো। আকাশ হেসে বলল, না আন্টি, ঢাকা আমার আগে থেকে আসা যাওয়া ছিল আর কি। আসলে হুটহাট করেই আমার ঢাকা আসতে হয়, তাই বাসাটা নিয়েছিলাম। আরোহী ওই বাসাতেই আছে, আমাদের কোনো সমস্যা হয় না। ঠিক আছে। আকাশ আর আরোহী আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। সন্ধ্যায় আকাশ বারান্দায় দাঁড়িয়ে আছে। আরোহী 2 কাপ কফি হাতে নিয়ে আকাশের কাছে এলো। আরোহী আকাশকে কফি হাতে দিয়ে বলল, ভাইয়া, তুমি আমাকে কাল বাড়িতে দিয়ে আসো।
আকাশ হেসে বলল, কেন এখানে আর ভালো লাগছে না? কিভাবে ভালো লাগবে? তুমি বাড়িতে এই আছো এই নেই। তুমি চলে গেলে আমার একা একা ভালো লাগে না, তাই আমি কালকেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোকে কাল বাড়িতে দিয়ে আসবো। ভাইয়া তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? ভাই আমি মুক্তিকে নিয়ে তাড়াতাড়ি কিছু একটা ভাবো। আকাশ ভ্রু কুঁচকাল। হঠাৎ করে এই কথা বললি কেন? ভাইয়া আমার মনে হয় প্রেম ভাইয়া মুক্তিকে পছন্দ করে। আকাশের বুকটা কেঁপে উঠল, মুখে চিন্তার ছাপ। কি বলছিস? কিন্তু আমার তো মনে হয়েছিল প্রেম তোকে পছন্দ করে। আমারও প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু আমি খেয়াল করেছি প্রেম ভাইয়া শুধু মুক্তির সামনেই আমার সাথে কথা বলতো, এমনিতে আমার সাথে বেশি কথা বলতো না। আর আমি এটাও খেয়াল করেছি প্রেম ভাইয়া মুক্তিকে একটু বেশিই কেয়ার করে। প্রেম ভাইয়া যে আমাকে পছন্দ করে না সেটা আমি প্রেম ভাইয়ার নানুর রুমেই টের পেয়েছি। ওই দিন প্রেম ভাইয়ার নানু আমাদের বিয়ের কথা বলতেই উনি হঠাৎ করেই রেগে গেলেন। তখনই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। মানে প্রেম তোকে ব্যবহার করেছে? ও কি করে আমার বোনকে ব্যবহার করতে পারে? আমার বোনের মন নিয়ে খেলার কোনো অধিকার নেই ওর, এটাকে উত্তর দিতে হবে। আকাশ ক্ষিপ্ত হয়ে কথাটা বলল, ভাইয়া তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তোমার বোন এতটা দুর্বল হৃদয়ের মেয়ে না যে সুন্দর ছেলে তার সাথে 2 দিন ভালো করে কথা বলে ও গলে যাবে। হ্যাঁ মনে হয়েছিল উনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমি ওনাকে নিয়ে ভাবার আগেই আমি বুঝতে পেরে গেছি উনি আমাকে ভালোবাসেন না। তোমার আমাকে নিয়ে ওনার সাথে এই ব্যাপারে কথা বলার দরকার নেই। আমার এই ব্যাপারে বিন্দুমাত্র আফসোস নেই। তুই সত্যি বলছিস? হ্যাঁ আমি সত্যি বলছি। কিন্তু তবুও প্রেমের এইটা করা একদম ঠিক হয়নি। আমার ব্যাপারটা মন থেকে ফেলে নিজের ব্যাপারে ভাবো। হয়তো মুক্তিকে শক্ত করে ধরো, না হলে ওকে একেবারে ছেড়ে দাও। আমি মুক্তিকে কখনোই ছাড়তে পারবো না। আমি তো চাই মুক্তিকে শক্ত করে ধরে রাখতে, কিন্তু আমি তো সেই সুযোগটা পাচ্ছি না। আমি জানি তুমি মুক্তিকে অনেক ভালোবাসো। তোর কি মনে হয় মুক্তিও কি প্রেমকে ভালোবাসে? সেই ব্যাপারে আমি বলতে পারবো না, তেমন কিছু আমার চোখে পড়েনি। কিন্তু আমার মনে হলো প্রেম ভাইয়া খুব চেষ্টা করছে মুক্তির মন জয় করার। যদি তোর কথাই সত্যি হয় তাহলে আমি এটা কখনোই হতে দেব না। আমি মুক্তিকে অন্য কারোর হতে দেখতে পারবো না। কিন্তু প্রেম ভাইয়া তো মুক্তির ফুফাতো ভাই। মুক্তির ফ্যামিলি তোমার থেকে প্রেম ভাইয়াকে বেশ সাপোর্ট করবে। আকাশ হেসে বলল, হোক ফুফাতো ভাই, তাতে কি? সেই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। এমন যদি হতো তাহলে বেশিরভাগ পরিবারেই কাজিনে কাজিনে বিয়ে হয়ে যেত। কাজিনে কাজিনে বিয়ে হওয়া ঠিক যতটা সহজ, আবার ঠিক ততটাই কঠিন। তবুও আমি তোমাকে বলছি, তুমি তোমার মনটা শক্ত রাখো। আর তেমন যদি কোনো কিছু বোঝো তাহলে ঠিক ওই জায়গা থেকে নিজের মনকে শক্ত রেখে ফিরে এসো। তুই অনেক শক্ত মনের মানুষ, এটা খুব ভালো। কিন্তু আমি তো অনেক আগেই মুক্তির প্রতি দুর্বল হয়ে গেছি। আমি কি করে নিজেকে ফিরিয়ে আনবো? হ্যাঁ, আমি পারবো না ফিরতে। মুক্তিকে পেতে যা যা করতে হয় আমি তার সবকিছুই করব। আকাশ আরোহীর দিকে তাকিয়ে বলল, আমি কাল বাড়িতে যাব। বাড়িতে গিয়ে বাবা মাকে বলবো মুক্তির বাড়িতে আমাদের বিয়ের জন্য চাপ দিতে। আর মুক্তি আমাকে বলেছে ওর ফ্যামিলি, বিশেষ করে ওর বাবা, ওকে যেখানে বলবে ও সেখানেই বিয়ে করবে। তাই ওর ফ্যামিলির ব্যাপারে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে। মুক্তি প্রতিদিন মুক্তমণিতে ফোন দিয়ে বাচ্চাদের খবর নেয়, আর প্রতিদিন মুক্তমণিতে ফোন করে বাচ্চাদের খবর নেয়। মুক্তমণির কেয়ারটেকার চাচা মুক্তিকে বলেছে আদ্র প্রতিদিন ফোন দেয়। মুক্তি কেয়ারটেকার চাচাকে বলেছিল আদ্র ফোন করলে বলতে, যাতে মুক্তিকে একটা ফোন করে। কেয়ারটেকার চাচা আদ্রকে বলেছে অনেকবার, কিন্তু প্রতিবারই মুক্তির কথা বললে আদ্র ফোন কেটে দেয়। আদ্রর মাও আদ্রকে মুক্তির কথা বললে আদ্র ফোন কেটে দেয়। মুক্তি এগুলো শুনে খুব কষ্ট হয়। সে ছোট থেকে দুজনে একসাথে বড় হয়েছে, দুজন দুজনের উপর রাগ করেছে অনেকবার, কিন্তু এরকম ভাবে আদ্র কোনো সময় মুক্তির উপর রাগ করেনি। 2 দিনের বেশি কোনো সময় হয়নি আদ্র আর মুক্তি রাগ করে থেকেছে। আজ এতটা দিন হয়ে গেছে, আদ্র কি করে পারছে মুক্তির সাথে কথা না বলে থাকতে? মুক্তির খুব জানতে ইচ্ছে করছে। বিকেলের দিকে মুক্তি ছাদে বসে আদ্রর কথা ভেবে চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তি মনে মনে বলছে, আমিও তো তোর উপর রাগ করে থাকতে পারি না আদ্র, তাহলে কেন আমি পারছি না? কারণ আমি জানি তুই কেন আমার উপর রাগ করেছিস। তুই আমাকে খুব ভালোবাসিস আদ্র। তুই হয়তো চেয়েছিলি আমি তোকে বলি আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি আমার কথা না বলে পায়েলের কথা বলাতে তুই খুব কষ্ট পেয়েছিস। কিন্তু আমি তো নিজেই বুঝতে পারছি না আমি তোকে ভালোবাসি কিনা। আমি তোকে খুব মিস করি। আমি চাই তুই সব সময় আমার পাশে থাক। আমি চাই তুই সব সময় আমার উপর রাগ দেখাস। তোর প্রতি আমার আলাদা একটা মায়া ভালোবাসা আছে, আলাদা একটা জায়গা আছে, কিন্তু সেগুলো কি বন্ধুত্ব থেকে নাকি ভালোবাসা থেকে আমি সেটা জানি না। আমি কি সত্যি তোকে জীবন সঙ্গী হিসেবে চাই, নাকি সারা জীবন তোকে বন্ধু হিসেবে পাশে পেতে চাই? আমি খুব কনফিউজড হয়ে পড়ছি দিন দিন। তুই আমার সামনে এলে হয়তো বা আমি ঠিক হয়ে যাব, আমার মনের সব দ্বিধা দ্বন্দ্ব কেটে যাবে।
কিছুদিন পর এক সন্ধ্যায় শায়লা চৌধুরী প্রেমের ফুফু রুনা বেগমকে ফোন করলেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। রুনা কেমন আছো? প্রেম প্রিয়া কেমন আছে? জি সবাই ভালো আছে। শোন রুনা, একটা খুশির খবর আছে। আমার ছেলে তমালের তো বিয়ে ঠিক করে ফেলেছি। হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়ে গেল, তাই তোমাকে ফোন দিলাম। সেটা তো খুব ভালো খবর। হ্যাঁ, এখন বিয়েতে তোমাদের আসতে হবে। বিয়ের দিন আর বেশি দেরি নেই, কাল বাদে পরশু গায়ে হলুদ, তারপরের দিন বিয়ে। তুমি কালকেই প্রেম প্রিয়া আর মুক্তিকে নিয়ে চলে এসো। আমরা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করব। আপা ঠিক আছে, আমি প্রিয়া আর মুক্তিকে নিয়ে আসব, কিন্তু প্রেম তো অফিস ফেলে আসতে পারবে না। প্রেম বিয়ের দিন যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কালকেই চলে এসো। প্রেম না হয় পরেই আসবে। জি ঠিক আছে। শায়লা চৌধুরী ফোন রেখে দিলেন। সবাই রাতের খাবার খেতে বসেছে। খাবার টেবিলে রুনা বেগম প্রেমকে উদ্দেশ্য করে বললেন, প্রেম, তোর ফুপি ফোন দিয়েছিল, তোর তমাল ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। ও খুব ভালো তো। হ্যাঁ, পরশু গায়ে হলুদ, তারপর দিন বিয়ে। আমাদের কালকেই যেতে বলেছে। এত আগে কেন মা? তুমি গায়ে হলুদের দিন রাতে যেও, তারপরের দিন বিয়ে খেয়ে চলে এসো। এটা কি ঠিক হবে বাবা? তোর ফুপি এত করে বলছে, আর তাছাড়া আমিও তো ওনাকে বলে দিয়েছি আমরা কাল মুক্তি আর প্রিয়াকে নিয়ে চলে যাব। মুক্তি ওর যাওয়ার কথা শুনে রুনা বেগমের দিকে তাকালো। প্রেম ভুরু কুঁচকাল। ওরা কোথায় যাবে? ওমা, ওরা যাবে না বিয়েতে? তুমি যাও, ওদের যেতে হবে না। বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের ছেলেরা থাকবে, ওদের আমি বিয়ের দিন নিয়ে যাব। প্রেমের কথা শুনে প্রিয়া মন খারাপ করে বলল, প্লিজ ভাইয়া, আমি যাব। আমার বিয়ে বাড়িতে খুব ভালো লাগে। না, তোর যেতে হবে না। প্রেম, প্রিয়া না গেলে তোর ফুপি রাগ করবে। তুইও যাবি বিয়ের দিন। প্রিয়াও যদি না যায় তাহলে সত্যি উনি রাগ করবে। তোদেরও খুব ভালোবাসে। আমি মুক্তি আর প্রিয়াকে দেখে রাখবো। ফুপিমণি, আমি যাব না, আমি বাড়িতেই থাকবো। মুক্তি চল না, দেখবি আমাদের খুব ভালো লাগবে। না, ও তো যাবেই না, আর তুইও যাবি না। প্রিয়া মায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে পড়ল। রুনা বেগম প্রিয়াকে আশ্বাস দিলেন, আচ্ছা ঠিক আছে মুক্তি, তাহলে তোর সাথে বিয়ের দিন যাবে। কিন্তু প্রেম, প্রিয়াকে না নিয়ে গেলে খুব খারাপ দেখাবে। সবাই প্রিয়ার কথা জিজ্ঞেস করবে। প্রিয়া আমার সাথে যাক বাবা, তুই আর না করিস না। প্রেম রাগে খাবার টেবিল থেকে দাঁড়িয়ে বলল, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। প্রেম প্রিয়ার দিকে তাকিয়ে বলল, ইচ্ছে মতো রং মেখে গিয়ে ছেলেদের সামনে ঘুরিস না। যদি আমি কোনো খবর পাই তাহলে চুল ধরে বাড়িতে নিয়ে আসবো। প্রিয়া বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রেম চলে গেল। মুক্তি মুস্কি হাসছে। প্রিয়ার মুক্তির উপর খুব রাগ হলো। মা দেখেছো, মুক্তি হাসছে। এই কথা বলে প্রিয়া রুনা বেগমের দিকে তাকিয়ে দেখে রুনা বেগমও মুস্কি মুস্কি হাসছেন। মা, তুমিও হাসছো? যাও, আমি বিয়েতে যাবই না। হ্যাঁ মা, তুই থেকে যা। তুই যা খেতে চাস আমি তোকে তাই বানিয়ে খাওয়াবো। না, তোমার রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই। তুমি রান্নাঘরে যাবে না। হাতটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আগুনের কাছে গেলে জায়গাটায় ব্যথা করবে। যা যা দরকার লাগবে সব বুয়াকে বলবে, বুয়া করে দিবে। আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে প্রেম অফিসে যাওয়ার পথে রুনা বেগম আর প্রিয়াকে শায়লা বেগমের বাড়িতে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। মুক্তির খালি বাড়িতে একটুও ভালো লাগছে না। কলেজে গেলেও একটু সময় কাটতো, কিন্তু পুরো হাতটা ভালো করা না শুকানো পর্যন্ত রুনা বেগম নিষেধ করেছেন কলেজে যেতে। মুক্তি প্রিয়াকে খুব মিস করছে। মুক্তি এখন বুঝতে পারছে মুক্তি বাড়িতে চলে গেলে প্রিয়াও তাকে ঠিক এভাবেই মিস করে। মুক্তি ভাবছে, আদ্রটাও রাগ করে কথা বলে না। আদ্র যদি আজ জানতো আমার একা একা ভালো লাগছে না, তাহলে আজ সারাটা দিনও আমার সাথে কথা বলতো। দুপুরে মুক্তি খেয়েছে কিনা জানতে প্রেম ফোন করেছিল। মুক্তির ফোনে অনেকগুলো ফোন করছে। মুক্তি গোসল সেরে ফোন হাতে নিয়ে দেখে প্রেমের ফোন। সে হাত থেকে ফোন রাখতে যাবে, ঠিক তখনই আবার প্রেমের ফোন এলো। মুক্তি ফোন রিসিভ করলো। মুক্তি, তুমি ফোন রিসিভ করছো কেন? ফোন ধরে প্রথমেই ছাড়ি। কেন ফোন করেছেন? প্রেম এবার শান্ত গলায় বলল, তুমি খেয়েছো? না। এখনো খাওনি কেন? আরো পরে খাবো। আরে পরে কেন, এখনই গিয়ে খেয়ে নাও। তোমার একা একা ভালো লাগছে না, তাই না? মুক্তি কোনো কথা বলল না। আমি অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে আসব। আপনি অফিস থেকে বাড়ি এসে কি করবেন? তুমি বলো, আমি কি করলে তুমি খুশি হবে? তোমাকে বুকে জড়িয়ে আদর করলে, নাকি কোলে বসিয়ে আদর করলে?
মুক্তি কোনো কথা না বলে সাথে সাথে ফোন রেখে দিল। প্রেম হাসলো। মুক্তি দুপুরের খাবার খেয়ে ঘরে চলে গেল। মুক্তি ফোনে ভিডিও দেখছে। কিছুক্ষণ পর মুক্তির ফোনে আকাশ ফোন দিল। হ্যালো, কেমন আছো মুক্তি? ভালো আছি। এই তো, হাতের পোড়া জায়গাটার কি অবস্থা? এখন অনেকটাই ভালো। মুক্তি, আজ আমার বাবা মা তোমাদের বাড়িতে গিয়েছিলেন। কেন? তোমার বাবা চাচাদের সাথে আমাদের বিয়ের কথা বলতে। মুক্তি ঢোক গেলে আকাশকে জিজ্ঞেস করলো, ওনারা কি বলছেন? তোমার বাবা বলেছেন তোমার পরীক্ষার পর আমাদের বিয়ের ব্যাপারে আবার ডাকবেন। মুক্তির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বাবার একটা কথা শুনে আমার খুব ভালো লাগছে। কি কথা? আমার বাবা বলছিল তোমার বাবার কথা শুনে বোঝা গেল যে উনি আমাদের বিয়েতে আপত্তি করবেন না। ও মুক্তি, তোমার পরীক্ষা তো আর 2 মাস বাকি, তাই না? হ্যাঁ। উফ, আর 2 মাস পর তুমি সম্পূর্ণভাবে আমার হয়ে যাবে, শুধুই আমার। তখন তোমাকে দেখার আমার যে অপূর্ণতা, তোমাকে দেখে আমি তা পূর্ণ করার চেষ্টা করব। অবশ্য তোমাকে সারা জীবন দেখলেও আমার মনে হয় না যে আমার সেই পূর্ণতা খুঁজে পাবে। মুক্তি চুপ করে আছে, কিছু বলছে না। তুমি চুপ করে আছো কেন মুক্তি? তুমি কিছু বলো, আমি যে তোমার মুখ থেকে কিছু শুনতে চাই। কি বলবো আমি? বলো ভালোবাসি। বিয়ে তো হয়েই যাবে, বিয়ের পরেই না হয় বলবো। আকাশ হাসলো। আমি এখন রাখি। এই কথা বলে মুক্তি ফোন রেখে দিল। আকাশ হাসলো আর মনে মনে বলল, আমি বুঝতে পেরেছি যে তুমি বিয়ের কথা শুনে লজ্জা পেয়েছো মুক্তি। মুক্তি আকাশের ফোন কেটে দিয়ে সাথে সাথে সুমি ভাবিকে ফোন দিল। হ্যালো বড় ভাবি। এই মুক্তি, কি করছিস? কিছু না, বসে আছি। বাড়ির কি খবর বলো তো? কোন খবরটা জানতে চাইছিস? তোর আর আকাশের বিয়ের খবর? মুক্তি না বুঝার ভান করে বলল, মানে? আরে আজকে তো আকাশের বাবা মা এসেছিল আমাদের বাড়িতে, এত অনুনয় বিনয় করেছিলেন, সত্যি সবার খারাপ লাগছিল। তারপর ছোট আব্বু বলেছেন তোর পরীক্ষার পর বিয়ের ব্যাপারে ওনাদের সাথে আবার আলাপ করবেন। মুক্তি, আমার মনে হয় ছোট আব্বু বিয়েতে রাজি হয়ে গেছে। ডাক্তার আকাশের সাথেই তোর বিয়েটা হবে। তুই কিছু বলল না, কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে। কি? দাদি তো এখন উল্টা কথা বলছে। দাদি তো ডক্টর আকাশকে খুব পছন্দ করতো, কিন্তু এখন বলছে ওনার নাকি ডক্টর আকাশকে পছন্দ না। বাবার সামনে বলেছে? না, ছোট আব্বুকে বলেনি, আমার কাছে বলছিল। বড় ভাবি, তুমি ফোনটা দাদির কাছে একটু নিয়ে যাও, আমি দাদির সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি ফোনটা নিয়ে যাচ্ছি। সুমি ভাবি ফোনটা দিলারা বেগমের হাতে দিলেন। মুক্তি, কেমন আছিস? ভালো আছি দাদি, আমি তোমার সাথে কিছু কথা বলবো। তুমি তোমার সামনে থেকে সবাইকে চলে যেতে বলো। দিলারা বেগম সবাই চলে যেতে বললেন। সবাই চলে গেছে। মুক্তি, আমি আকাশের কাছে তোর বিয়ে দিতে দিব না। আমি রিপনকে বলে প্রেমের সাথে তোর বিয়ে দিব। দাদি, তুমি নিশ্চয়ই চাও না তোমার ছেলে কষ্ট পাক। আমিও চাই না আমার বাবা কষ্ট পাক। আর তাছাড়া বিয়ে এখনো অনেক দেরি, এসব নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। তুমি এখন বাবাকে কিছু বলবে না। আমি যে আমার প্রেমকে কষ্ট পেতে দেখতে পারবো না। আমিও আমার বাবাকে কষ্ট পেতে দেখতে পারবো না। কিন্তু প্লিজ দাদি, সবকিছু সময়ের হাতে ছেড়ে দাও, এখন কাউকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে। মুক্তি ফোন রেখে দিল। কিছুক্ষণ পর প্রেম অফিস থেকে এসে সরাসরি মুক্তির ঘরে এলো। মুক্তিকে ঘরে দেখতে না পেয়ে বারান্দায় গেল। মুক্তি বারান্দায় দাঁড়িয়ে আছে। মুক্তি পেছন ফিরে তাকিয়ে দেখে প্রেম দাঁড়িয়ে আছে। প্রেম মুক্তির কাছে এগিয়ে গেল। তোমার মুখটা মলিন হয়ে আছে কেন? ভালো লাগছে না? মুক্তি কিছু না বলে প্রেমের দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মুক্তি, তুমি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। আমি এখন কোথাও যাব না। এই কথা বলে মুক্তি চলে যাচ্ছিল, ঠিক তখনই প্রেম মুক্তির হাত ধরে ফেললো। মুক্তি, গল্প ফোন করেছিল, তোমাকে নিয়ে যেতে বলেছে। মুক্তি প্রেমের থেকে হাত ছাড়িয়ে বলল, আপনি যান, আমি যাব না। আমি একা গিয়ে কি করব? তোমাকেও যেতে হবে। আশ্চর্য, আপনার বন্ধুর বাড়িতে আমি কি করব? ও তো তোমাকে সাথে করেই নিয়ে যেতে বলেছে। ঠিক তখনই গল্পের ফোন এলো। প্রেম ফোন রিসিভ করে বলল, আমি বলেছিলাম না গল্প, ও যেতে রাজি হবে না। মুক্তিকে ফোনটা দে, আমি ওর সাথে কথা বলবো। প্রেম মুক্তিকে বলল, নাও, গল্প তোমার সাথে কথা বলবে। মুক্তি ফোন হাতে নিয়ে গল্পের সাথে কথা বলল। আসসালামু আলাইকুম আপু।
ওয়ালাইকুম আসসালাম মুক্তি, কেমন আছো? ভালো। মুক্তি, রিদ্ধি তোমাকে খুব দেখতে চাইছে, অনেক দিন ধরে বলছিল, কিন্তু প্রেম বলল তুমি অসুস্থ ছিলে, তাই আর জোর করিনি। কিন্তু আজ তোমাকে আসতে হবে, রিদ্ধির বাবাও বাসায় আছে। তুমি প্লিজ প্রেমের সাথে চলে এসো মুক্তি। রিদ্ধির কথা বলাতে মুক্তি আর না করতে পারলো না। আচ্ছা ঠিক আছে আপু, আমি আসবো। প্রেম মুস্কি হাসলো। গল্প ফোনে রেখে দিয়েছে। মুক্তি ফোনটা প্রেমের হাতে দিয়ে ঘরের ভেতর চলে গেল। প্রেমও তার পেছন পেছন গেল। মুক্তি, শাড়ি পরো না প্লিজ। মুক্তি ভুরু কুচকিয়ে প্রেমের দিকে তাকালো। না মানে এমনি বলছিলাম আর কি। ঠিক আছে, শাড়ি পরতে হবে না, তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে এই কাপড়গুলো চেঞ্জ করে আসছি। মুক্তি হাসলো। প্রেম রেডি হয়ে নিচে ড্রয়িং রুমে গিয়ে বসলো। বুয়া প্রেমকে দেখে তাড়াতাড়ি করে এক কাপ কফি বানিয়ে প্রেমের সামনে রাখলো। প্রেমের সত্যি এখন কফিটা দরকার ছিল। সে কফি খেতে খেতে ফোন টিপছে। কিছুক্ষণ পর মুক্তি নিচে নেমে এলো। প্রেম মুক্তিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। মুক্তি শাড়ি পরেছে। মুক্তি প্রেমের কথায় শাড়ি পরেছে। প্রেম ভাবতেও পারেনি প্রেমের একবার বলাতেই মুক্তি শাড়ি পরবে। সে মুক্তিকে দেখে সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। চলো। প্রেম হাসলো। মুক্তি প্রেমকে কিছু বলার সুযোগ না দিয়েই হাঁটা শুরু করলো। প্রেমের গাড়ি বাইরেই ছিল। অফিস থেকে এসে আর গ্যারেজে ঢোকায়নি। প্রেম গাড়ির সামনে দরজা খুলে দিল। মুক্তি গাড়িতে গিয়ে বসলো। তারপর প্রেম গিয়ে তার সিটে বসলো। প্রেম মুক্তির সিট বেল্ট লাগিয়ে দিয়ে মুক্তির কানে কানে বলল, আমার অভিমানী বউ। প্রেমের গরম নিঃশ্বাস মুক্তির ঘাড়ে পড়তেই মুক্তির চোখ বন্ধ করে ফেলল। প্রেম হাসলো। প্রেম গাড়ি চালাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। প্রেম খুব রোমান্টিক মুডে আছে, কিন্তু মুক্তি একেবারে অন্যমনস্ক ছিল। সে মুখটা মলিন করে বসে আছে। প্রেম বুঝতে পারছে না কি হয়েছে। মুক্তি, কি হয়েছে? মুক্তি প্রেমের কথার উত্তর না দিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? জানি না। কিন্তু আমরা তো গল্প আপুর বাসায় যাচ্ছি। হ্যাঁ যাব, পরে গেলে সমস্যা নেই। আমি তোমাকে নিয়ে একা কিছু সময় কাটাতে চাই। জানি না এই সুযোগটা আর পাবো কি না। আমরা যেখানে যাওয়ার জন্য বের হয়েছি ঠিক সেখানেই যাব। আপনি গল্প আপুর বাসার দিকে গাড়ি ঘোরান, ওনারা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমরা যাব তো ওইখানে, কিন্তু আমি তোমার সাথে সবার থেকে আলাদা হয়ে কিছুটা সময় কাটাতে চাই। তুমি তো আমাকে সেই সময়টুকুও দাও না, সব সময় আমাকে ইগনোর করো। কিন্তু আমি আজ খুব খুশি। আমি একবার বলাতেই তুমি আজ শাড়ি পরেছো, আমার খুব ভালো লেগেছে। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আমার মনটা আজ ভালো নেই। সাজলে আমার মন ভালো হয়ে যায়, তাই আমি আজ শাড়ি পরেছি আর সেজেছি, আপনার জন্য না। তোমার মন তো সবসময় খারাপ থাকে আদ্রর জন্য, আমি বুঝি সেটা। আজ নিশ্চয়ই প্রিয়ার জন্য তোমার মনটা আরো খারাপ, সেটাও বুঝতে পারছি। তাই তো তোমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, দেখবে তোমার মন ভালো হয়ে গেছে। আমি কোথাও যাব না, আপনি গাড়ি ঘোরান। মুক্তি, তুমি এমন করছো কেন? আপনি প্লিজ গাড়িটা ঘোরান। প্রেম দাঁতে দাঁত চেপে গাড়ি ঘুরিয়ে নিল। মুক্তি, জানি তোমার জেদের কাছে আমার জেদ খুব সামান্য হয়ে গেছে। তোমার জেদকে আমি খুব গুরুত্ব দিই, কারণ আমি চাই তুমি আমার উপর রাগ না করো। মুক্তি কিছু বলল না। প্রেম মাঝপথে গাড়ি থেকে নেমে রিদ্ধির জন্য কিছু খেলনা চকলেট নিল। প্রেম গল্পের বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো। প্রেম আর মুক্তি গল্পের বাড়ির ভিতরে চলে গেল। গল্পের সূর্য ওদের জন্যই অপেক্ষা করছিল। প্রেম আর মুক্তিকে দেখে ওরা খুব খুশি হলো। রিদ্ধিও মুক্তিকে দেখে খুব খুশি। মুক্তির কোলে বসে আছে। সবাই মিলে একসাথে অনেকক্ষণ আড্ডা দিল। কিছুক্ষণ পর রিদ্ধি মুক্তির হাত ধরে টেনে রিদ্ধির ঘরে নিয়ে গেল, রিদ্ধির ঘর দেখাতে। মুক্তি রিদ্ধির সাথে চলে যাওয়ার পর গল্প প্রেমকে চোখে ইশারা দিয়ে বলল, কি খবর? ভালো কোনো খবর নেই। আমি বলেছিলাম না ওকে নিয়ে প্রেমের পথ চলাটা আমার খুব কষ্ট হবে। আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছি, কিন্তু ও আমার কষ্টটা বুঝতেই চায় না। প্রেমে যদি কষ্ট না পাওয়া যায় তাহলে কিন্তু সেই প্রেমের কোনো মূল্যই থাকে না। তুমি তখন অনুভব করতে পারবে না তুমি তোমার ভালোবাসার মানুষটাকে কতটুকু ভালোবাসো। কিন্তু আমার যে মাঝে মাঝে খুব ভয় হয়, ও একটু বেশি অভিমানী। অভিমান কিন্তু ভালোবাসার মানুষটার উপরই করা যায় না। প্রেমের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। প্রেম 5টা বছর কিন্তু অনেক সময়। সেই সময়গুলোতে কিন্তু তুই ওর জীবনে শুধু কষ্টের কারণ হয়ে থেকেছিস। তুই ওর সামনে আসলে ও সবকিছু ভুলে যাবে, সেইটা ভাবা তোর জন্য বোকামি হবে। ওকে তোর একটু সময় দেওয়া উচিত। আর তাছাড়া হতে পারে এই 5 বছর ওর জীবনে অনেক কিছু ঘটে গেছে, যার জন্য ওর মধ্যে দুটানা কাজ করে। আমার ভয় হয় ওকে সময় দিতে গিয়ে যদি ও আমার কাছ থেকে দূরে চলে যায়। আমি কোনোভাবেই মুক্তিকে হারানোর কথা ভাবতেও পারি না। আমি মুক্তির সাথে কথা বলবো। রিদ্ধি তার পছন্দের খেলনা, বুকস সবকিছু মুক্তিকে এক এক করে দেখাচ্ছে।
মুক্তি বাচ্চাদের সাথে খুব ভালোভাবে মিশতে পারে। একটু পর গল্প রিদ্ধির ঘরে ঢুকলো। কি মুক্তি, রিদ্ধি দেখি তোমাকে ছাড়তেই যাচ্ছে না। আসলে রিদ্ধির পছন্দের জিনিসগুলো না আমার খুব পছন্দ হয়ে গেছে, তাই ভাবছি এখান থেকে আমি কিছু জিনিস নিয়ে যাব। ঠিক আছে, আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে সেগুলো দিতে পারি, কিন্তু তুমি আমাকে কথা দিতে হবে পরের বার যখন আসবে তখন এই জিনিসগুলো আবার নিয়ে আসবে। মুক্তি আর গল্প হাসলো। গল্প রিদ্ধিকে কোলে নিয়ে বলল, রিদ্ধিমা, তোমার প্রেম আঙ্কেল যে তোমার জন্য অনেকগুলো চকলেট আর খেলনা নিয়ে এসেছে, তুমি তো সেগুলো খুলেও দেখোনি। যাও তোমার বাবাকে নিয়ে ওইগুলো খুলে দেখো গিয়ে। আমি তোমার মুক্তি আন্টির সাথে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। রিদ্ধি চলে যাওয়ার পর গল্প মুক্তির কাছে এসে বলল, মুক্তির হাত ধরে বলল, আমার বন্ধুটা কিন্তু খুব ভালো একজন মানুষ, আমি তাকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, একটু বজ্রাগী বটে, কিন্তু রাগ কমে গেলে খুব সুন্দর মনের একজন মানুষ। মুক্তি গল্পের কথা শুনে মাথা নিচু করে ফেলল। আমি কিন্তু তোমাকে সাপোর্ট করছি। ওর ওপর অভিমান করার কারণ তোমার কাছে অবশ্যই আছে। ওই দিন যদি প্রেম রাগ না করে তোমার কথা একটু গুরুত্ব দিত, তাহলে তোমাদের কারোরই আজ এই জায়গায় এসে দাঁড়াতে হতো না। শাস্তি হিসেবে কষ্টগুলো ওর প্রাপ্য, কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি কষ্ট দেওয়া ঠিক হবে না। আমি তো কাউকে কষ্ট দিতে চাই না আপু। যদি কারোর নিজে থেকে কষ্ট পাওয়ার ইচ্ছে হয় তাহলে আমি কি করতে পারি? তুমিও তার সাথে সাথে কষ্ট পাচ্ছ। আমি এখনো অবধি ওনার জন্য কোনো কষ্ট ফিল করিনি। মুক্তির কথা শুনে গল্প খুব আশ্চর্য হলো। মুক্তি, প্রেম বিদেশে চলে যাওয়ার পর তুমি কি নতুন করে কাউকে ভালোবেসেছো? তুমি আমাকে বড় বোন হিসেবে বলতে পারো। আমি কথাগুলো প্রেমের থেকে গোপন রাখবো। গোপন রাখার মতো কোনো কিছু নেই। আমি যদি জানতাম আমি কাউকে ভালোবাসি কিনা, তাহলে আমি নিজেই ওনাকে জানাতাম। মুক্তি কিছু একটা ভেবে গল্পকে জিজ্ঞেস করলো, আচ্ছা গল্প আপু, আপনি তো প্রেম ভাইয়ার খুব ভালো বন্ধু, আবার নিজের ভালোবাসাকেও নিজের করে পেয়েছেন। আপনি আমাকে বলতে পারবেন বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? গল্প হেসে বলল, মুক্তি, বন্ধু হলো সে যাকে তুমি তোমার জীবনে সব সময় পাশে চাও, আর ভালোবাসা হলো যাকে ছাড়া তুমি বাঁচার কথা চিন্তাও করতে পারবে না। মুক্তি চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তি, আমার মনে হচ্ছে তোমার মনে খুব দুটানা কাজ করে। মনের মধ্যে দুটানা রেখে কোনো সময় নিজে শান্তি পাবে না। তুমি কারো কথা চিন্তা না করে নিজের মনের কথা শোনো, তারপর সিদ্ধান্ত নাও। খুব তাড়াহুড়োর দরকার নেই, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। যে সিদ্ধান্তে কাউকে সুখী করতে নয়, তুমি নিজে সুখী হতে পারবে। মুক্তি কোনো কথা বলছে না, তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। গল্প আর কিছু বলল না, সে মুক্তিকে একা রেখে চলে গেল। গল্প যেন মুক্তির মনের অবস্থাটা বুঝতে পারল। গল্পের 5 বছর আগে মনের মধ্যে যে কনফিউশনটা কাজ করেছিল প্রেম আর সূর্যকে নিয়ে, আজ যেন সে দেখতে পেল মুক্তির মধ্যেও সেই কনফিউশন কাজ করছে। কিন্তু প্রেমের মধ্যে গল্পের জন্য যা ছিল সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা। কিন্তু মুক্তির বন্ধু কি মুক্তিকে ভালোবাসে, আর মুক্তিও কি তাকে ভালোবাসে? গল্প সূর্যকে পেয়ে সুখী। আচ্ছা, মুক্তি কাকে পেয়ে সুখী হবে, তার বন্ধুকে নাকি প্রেমকে? গল্প তার রুমে গিয়ে এসব চিন্তায় মগ্ন হয়ে আছে। গল্প মুক্তির এসব কথা প্রেমকে জানাতে চায় না, প্রেম খুব কষ্ট পাবে। গল্প চায় না প্রেম কষ্ট পাক। মুক্তি আগে তার দুটা না থেকে বের হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছক, তারপর যে কোনো একটা ব্যবস্থা করা যাবে। গল্প তার ভাবনা থেকে বের হয়ে রিদ্ধির রুমে গিয়ে দেখে মুক্তি এখনো সেখানেই বসে আছে, কিন্তু এখন তার চোখে পানি নেই। সে বসে কিছু একটা ভাবছে। গল্প মুক্তির কাছে গিয়ে বলল, মুক্তি এখানেই বসে থাকবে? ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, চলো আমরা ড্রয়িং রুমে যাই। হ্যাঁ গল্প আপু, চলুন। মুক্তি আর গল্প ড্রয়িং রুমে চলে গেল। প্রেম মুক্তির দিকে তাকালো, তারপর সে গল্পের দিকে তাকালো। মুক্তি সবাই বসে রিদ্ধিকে কোলে তুলে নিল। প্রেম একটু পর কিছু একটা বাহানা দিয়ে গল্পকে বারান্দায় নিয়ে এলো। গল্প, মুক্তি তোকে কি বলেছে? গল্প প্রেমের মুখের দিকে তাকালো। মুক্তিকে খুব একটা ভালোবাসে ছেলেটা। আসলে মুক্তির কথা শুনে বুঝতে পারলাম ও তোর ওপর খুব অভিমান করে আছে। ওর অভিমান তোর ভাঙাতে হবে। ওর অভিমান ভাঙানোর জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব, কিন্তু ও আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে? তোর এমন কোনো কিছু মনে হয়নি তো? না, আমার কাছে তেমন কিছু মনে হয়নি।